আসসালামু আলাইকুম। স্নেহের শিক্ষার্থীবৃন্দ, করোনাকালীন সময়ে তোমরা কেমন আছো? নিশ্চয়ই সামাজিক দূরত্ব মেনে ভালো আছো। আমাদের সকলকে করোনা জয় করার জন্য অবশ্যই সচেতন হতে হবে। আমরা যদি সবাই সচেতন হই তাহলে নিশ্চয়ই একদিন এই পৃথিবী থেকে করোনা বিদায় নেবে। সকলকে লাল গোলাপের শুভেচ্ছা দিয়ে আমি মোহাম্মদ আব্দুল্লাহ সিদ্দিক, সহকারী অধ্যাপক, সীমান্ত আদর্শ কলেজ, মাহমুদপুর সাতক্ষীরা, আজকের অনলাইন ক্লাস শুরু করছি। আজকের পাঠ শিরোনাম ভোক্তা উৎপাদকের আচরণ। আজকের পাঠ চাহিদা বিধি, চাহিদা অপেক্ষক ও চাহিদা সমীকরণ। এই তিনটা বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব। প্রথমে আসি চাহিদা বিধি। চাহিদা বিধিটি সর্বপ্রথম প্রবর্তন করেন অর্থনীতিবিদ অধ্যাপক মার্শাল। মার্শালের মতে কোন দ্রব্যের দাম কমলে, মানে চাহিদা এবং দ্রব্যের মধ্যে যে অর্থনীতিবিদ অধ্যাপক মার্শাল বলেন যে বিধির সাহায্যে দাম ও চাহিদার পরিমাণের মধ্যে বিপরীত সম্পর্ক প্রকাশ করে তাকে চাহিদা বলে। চাহিদার সঙ্গে দামের একটা বিপরীত সম্পর্ক আছে। চাহিদা দাম যে হারে পরিবর্তন হয়, চাহিদা বিপরীতভাবে পরিবর্তিত হয়। দাম এবং চাহিদার এই বিপরীত সম্পর্ককে কিন্তু চাহিদা বিধি বলা হয়। এখানে একটা বিষয় লক্ষণীয়, চাহিদা বিধি অর্থনীতিতে আলোচনা করার সময় অন্যান্য বিষয়কে অপরিবর্তিত রাখা হয়। অন্যান্য বিষয় বলতে ভোক্তার আয়, রুচি, পছন্দ, অভ্যাস ইত্যাদি। এখন আমরা চাইলে চাহিদা বিধি বলতে কি বোঝায়, মানে চাহিদা বিধি বলতে কি বোঝায়? অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে একটি মানে অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে একটি নির্দিষ্ট সময় কোন দ্রব্যের দাম কমলে তার চাহিদা বাড়ে, দাম বাড়লে তার চাহিদা কমে। এটা যে বিধির সাহায্যে দেখানো হয় তাকে চাহিদা বিধি বলা হয়। চাহিদা বিধি কতগুলো অনুমিত শর্তের উপরে প্রতিষ্ঠিত। অনুমিত শর্তগুলো হলো চাহিদা বিধি এক, ভোক্তার আয় স্থির। দুই, ভোক্তার রুচি, পছন্দ, অভ্যাস অপরিবর্তনীয়। তিন, সম্পর্কিত দ্রব্যের দাম স্থির। চার, ভোক্তা যুক্তিশীল। পাঁচ, সময় স্থির। ছয়, বাজারে ক্রেতার সংখ্যা স্থির। এই সমস্ত অনুমিত শর্তের উপরে ভিত্তি করেই কিন্তু এই চাহিদা বিধি গঠিত। এবার চাহিদা বিধিতে আমরা শিখলাম যে অন্যান্য অবস্থা অবহিত থেকে
কোনো দ্রব্যের দাম কমলে তার চাহিদা বাড়ে, দাম বাড়লে তার চাহিদা কমে। এটা যে বিধি বা নিয়মের সাহায্যে প্রকাশ করা হয় তাকে চাহিদা বিধি বলা হয়। এখন আমরা দেখাবো যে কিভাবে আমরা চাহিদা বিধি থেকে চাহিদা সূচি তৈরি করব। এবং চাহিদা সূচি কাকে বলে? চাহিদা বিধিকে যখন গাণিতিক উপায়ে উপস্থাপন করা হয় তখন তাকে চাহিদা সূচি বলা হয়। আমরা চাহিদা বিধির গাণিতিক প্রকাশই কিন্তু চাহিদা সূচি। আমরা এখন একটা চাহিদা সূচি দেখব, তারপর চাহিদা সূচির পরিপ্রেক্ষিতে একটা চাহিদা রেখা অঙ্কন করব। আমরা একটা কাল্পনিক চাহিদা সূচি নিচে আমরা দেখি। কাল্পনিক চাহিদা সূচিতে বাম পাশে দ্রব্যের দাম এবং ডান পাশে চাহিদার পরিমাণ নির্দেশ করা হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি দ্রব্যের দাম যখন 1 টাকা তখন চাহিদার পরিমাণ 6 একক। দ্রব্যের দাম বেড়ে যথাক্রমে 2 টাকা ও 3 টাকা হলে চাহিদার পরিমাণ কমে যথাক্রমে 4 একক ও 2 একক হয়। এক্ষেত্রে লক্ষণীয় যে দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমে এবং দাম কমলে চাহিদা কিন্তু বাড়ে। এখানে চাহিদা এবং দামের সঙ্গে আমরা একটা বিপরীত সম্পর্ক লক্ষ্য করছি। এবার আমরা এই চাহিদা সূচির পরিপ্রেক্ষিতে একটা চাহিদা রেখা অঙ্কন করব।
হ্যাঁ, আমরা চিত্রে লক্ষ্য করছি নিয়োগকে চাহিদার পরিমাণ এবং লম্বকে দাম নির্দেশ করা হয়েছে। ডিটা হলো চাহিদা রেখা। দ্রব্যের দাম যখন 1 টাকা তখন চাহিদার পরিমাণ হলো 6 একক, যাদের সমন্বয় সূচক বিন্দু এ। এবার দ্রব্যের দাম বেড়ে যখন 2 টাকা হলো তখন চাহিদার পরিমাণ কমে গিয়ে 4 একক হলো, যাদের সমন্বয় সূচক বিন্দু বি। অনুরূপভাবে দ্রব্যের দাম আরো বেড়ে যেয়ে যখন 3 একক হলো তখন চাহিদার পরিমাণ আরো কমে গিয়ে 2 একক হলো, যাদের সমন্বয় সূচক বিন্দু সি। এখন এ বি সি বিন্দুগুলো যোগ করে পতিত করলে আমরা ডিটা চাহিদা রেখা পেলাম। এটা হলো নির্ণীয় চাহিদা রেখা। এভাবে একটি চাহিদা সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন করা যায়। এবার আমরা আলোচনা করব চাহিদা অপেক্ষ। চাহিদা তার আগে আমরা অপেক্ষ কারে বলে জেনে নেই। দুই বা ততোধিক চলকের মধ্যে যে নির্ভরশীলতার সম্পর্ক তাকে কিন্তু অপেক্ষক বলা হয়। আরো সহজভাবে বলি, স্বাধীন চলকের সঙ্গে অধীন চলকের যে নির্ভরশীলতার সম্পর্ক তাকে অপেক্ষক বলা হয়। এক বা একাধিক স্বাধীন চলকের সঙ্গে অধীন চলকের যে নির্ভরশীলতার সম্পর্ক সেটা হলো অপেক্ষক। আমরা অপেক্ষককে এভাবে প্রকাশ করি, বি ইকুয়াল টু ফাংশন অফ পি। এখানে বি হলো চাহিদা, মানে পি হলো দাম, এ হলো অপেক্ষক। তাহলে এখানে দুটো চলক লক্ষ্য করছি, একটা হলো ডি অধীন চলক আর একটা হলো পি স্বাধীন চলক। এখানে ডি কে পি এর অপেক্ষক বলা হয়। এবার চাহিদা অপেক্ষক। চাহিদা অপেক্ষক কারে বলে? কোন চাহিদা অপেক্ষক দ্রব্যের দামের সঙ্গে চাহিদার যে সম্পর্ক থাকে, অর্থাৎ একটি নির্দিষ্ট মানে চাহিদা যে সকল বিষয়ের উপরে মানে নির্ভরশীল, অর্থাৎ যে সকল মানে চাহিদার সঙ্গে যে সকল বিষয়গুলো সম্পর্কিত, এর চাহিদার সঙ্গে অন্যান্য যে বিষয়গুলো আছে এই বিষয়গুলোর যে কার্যকরণ সম্পর্ক আছে এই সম্পর্ককে কিন্তু চাহিদা অপেক্ষক বলা হয়। তো এখানে চাহিদার সঙ্গে আমরা সাধারণত দামের সম্পর্ক বুঝি অর্থনীতিতে, কিন্তু এছাড়াও আরো অন্যান্য বিষয়ে আমরা এই সম্পর্ক লক্ষ্য করি। অন্যান্য বিষয় বলতে ভোক্তার আয়, রুচি, পছন্দ, অভ্যাস সম্পর্কিত অন্যান্য দ্রব্যের দাম, সময় ইত্যাদি। আমরা চাহিদা অপেক্ষককে এইভাবে প্রকাশ করতে পারি, হ্যাঁ আমরা মানে দাম ছাড়াও যদি অন্য বিষয়ে পরিবর্তনশীল বিবেচনা করি তাহলে চাহিদা অপেক্ষককে আমরা এভাবে প্রকাশ করতে পারি, qx ইকুয়াল টু ফাংশন অফ px py m p a d g t। আচ্ছা, এখন qx এখানে হলো চাহিদার পরিমাণ, f হলো অপেক্ষক, px x দ্রব্যের দাম, py সম্পর্কিত অন্যান্য দ্রব্যের দাম, m ভোক্তার আয়, n ভোক্তার সংখ্যা বা ক্রেতার সংখ্যা, p ভোক্তার রুচি পছন্দ,
এডি 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 হলো অ্যাডভার্টাইজমেন্ট, যার মানে বিজ্ঞাপন। জি মানে গভর্নমেন্ট মানে সরকারের ভূমিকা, এবং টি হলো এখানে সময়। এছাড়াও আরো অভ্যাস আছে। এই সমস্ত বিষয়গুলোর উপরে কিন্তু চাহিদা নির্ভর করে। এখন সবগুলো যদি আমরা পরিবর্তনশীল বিবেচনা করি তাহলে চাহিদা অপেক্ষাকে আমরা এভাবে দেখাতে পারি। আর যদি শুধুমাত্র চাহিদাকে আমরা দামের সঙ্গে বিবেচনা করি, এগুলো তখন স্থির দেখানো হয়, তখন এর আগে একটা বার চিহ্ন দেওয়া হয়। অর্থাৎ এক্ষেত্রে আমরা চাহিদা অপেক্ষাকে এভাবে বিবেচনা করতে পারি, qx ফাংশন অফ px, এভাবে বিবেচনা করতে পারি। যেমন আমরা আগে একটা দেখাইছিলাম চাহিদা অপেক্ষক b ফাংশন অফ p। এটা সমীকরণের সাহায্যে কিন্তু চাহিদা অপেক্ষক দেখানো যায়। qd is equal to 10 minus 2, এভাবে কিন্তু চাহিদা অপেক্ষককে প্রকাশ করা যায়। এখন আমরা এবার এই চাহিদা অপেক্ষক বা চাহিদার সমীকরণ, এবার আমরা একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট জামে চাহিদার সম্পর্কের মাত্রা ও প্রকৃতি যে সমীকরণের সাহায্যে প্রকাশ করা হয় তাকে কিন্তু চাহিদা সমীকরণ বলা হয়। আবারও বলি, একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট দামে একটি দ্রব্যের বিভিন্ন চাহিদার মাত্রা ও প্রকৃতি যে সমীকরণের সাহায্যে দেখানো হয় তাকে চাহিদা সমীকরণ বলা হয়। এখন চাহিদা সমীকরণকে আমরা এভাবে লিখতে পারি, q = a minus b t। এখানে কি হলো চাহিদার পরিমাণ, এ হলো স্বয়ংভূত চাহিদা, তার মানে শূন্য দামে চাহিদার পরিমাণ, বি হলো ঢাল, আর পি হলো দাম। এখন একটা চাহিদা সমীকরণ থেকে কিভাবে এবার আমরা দেখবো যে চাহিদা সমীকরণ গঠন। একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট দ্রব্যের দাম এবং সেই দামের পরিপ্রেক্ষিতে চাহিদার পরিমাণ জানা থাকলে বীজগণিতিক সূত্র প্রয়োগ করে আমরা চাহিদা সমীকরণ গঠন করতে পারি। এক্ষেত্রে চাহিদা সমীকরণ গঠন করতে গেলে আমাদের একটা সূত্রের প্রয়োজন হবে। সূত্রটা হলো qd minus q1 by q1 minus q2 is equal to p minus p1 by p1 minus p2। এখানে qd is equal to চাহিদার পরিমাণ, q1 হলো প্রাথমিক চাহিদা, q2 হলো পরিবর্তিত চাহিদা, p সমান দাম, p1 সমান প্রাথমিক দাম, p2 সমান এখানে লক্ষ্য করো, এখানে qd চাহিদার পরিমাণ নির্দেশ করছে, q1 হলো প্রাথমিক চাহিদা
কিউ2 হলো পরিবর্তিত চাহিদা, ই দাম, পি1 হলো প্রাথমিক দাম, আর পি2 হলো পরিবর্তিত দাম। এখন আমরা এই সূত্র দিয়ে একটা চাহিদা মানে সমীকরণ গঠন করব। প্রথমে আমরা একটা উদাহরণ দিই। দ্রব্যের দাম টাকা হলে দ্রব্যের পরিমাণ 10 একক। শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো, কোন দ্রব্যের দাম 5 টাকা হলে উক্ত দ্রব্যের চাহিদা 10 একক। উক্ত দ্রব্যের দাম বেড়ে গিয়ে 7 টাকা হলে উক্ত দ্রব্যের চাহিদার পরিমাণ 6 একক হয়। এক্ষেত্রে একটি চাহিদা সমীকরণ গঠন করো। এখানে লক্ষণীয়, দ্রব্যের প্রাথমিক দাম ছিল কিন্তু 5 টাকা, দ্রব্যের প্রাথমিক চাহিদার পরিমাণ ছিল 10 একক। তারপরে যখন বেড়ে গেল অর্থাৎ পরিবর্তিত দাম 7 টাকা হয়, তাহলে পরিবর্তিত চাহিদা পরিমাণ কমে গিয়ে কত 6 একক হলো। এক্ষেত্রে আমরা এই সূত্রটা ব্যবহার করে একটা চাহিদা সমীকরণ গঠন করতে পারি। কিভাবে আমরা ওই যে প্রাথমিক চাহিদার পরিমাণ কিন্তু 10 একক ছিল, 10, তাহলে প্রাথমিক চাহিদার পরিমাণ 10 একক বিয়োগ পরিবর্তিত চাহিদা ছিল 6 একক। উক্ত উদাহরণে আমরা দেখছিলাম দ্রব্যের পি হলো দ্রব্যের দাম, প্রাথমিক দাম ছিল 5 টাকা, প্রাথমিক দাম 5 টাকা, পরিবর্তিত দাম কিন্তু 7 টাকা। এবার আমরা এটা সমাধান করে ফেলি। তাহলে আমরা সমাধান করলে পাবো কিউবি মাইনাস 10 বাই, এখানে হলো 10 থেকে 6 বাদ দিলে 4, পি মাইনাস 5 বাই মাইনাস 2। বজ্র গুণন করি, বা মাইনাস 2 কিউবি মাইনাস 20 is equal to 4p minus 20, বা minus qb is equal to 2 को আমরা কমন নিই, minus 2 qb is equal to 4p
মাইনাস 20 মাইনাস 20 বা QD ইকুয়াল টু এটা থেকে আমরা কমন নিই, এই কমন নিলে P মাইনাস 20 হবে। আমরা এটা এখানে আসি বা এটাকে আমরা এখানে নিয়ে আসি বা QB ইকুয়াল টু এই 2 বেড়ে গেল, এই যে মাইনাস 2P প্লাস 20 বা QB ইকুয়াল টু 20 মাইনাস 2। এটা একটা, এভাবে আমরা কিন্তু একটা চাহিদা সমীকরণ গঠন করতে পারি। এভাবে সহজেই কিন্তু আমরা একটা চাহিদা সমীকরণ গঠন করতে পারি। এবার আমরা একটা চাহিদা সূচি দিয়ে একটা চাহিদা সমীকরণ গঠন করব। চাহিদা সূচি শিক্ষার্থীদের লক্ষ্য করো, আমরা একটা চাহিদা সূচি, এই সূচি দ্বারা একটা চাহিদা সমীকরণ গঠন করব। এখানে আমরা লক্ষ্য করছি সূচিতে প্রাথমিক দাম অর্থাৎ P1 সমান 1 টাকা, প্রাথমিক চাহিদা Q1 সমান 6 একক। এখানে পরিবর্তিত চাহিদার পরিমাণ Q2 4 একক, পরিবর্তিত দাম এখানে 2 টাকা। তাহলে আমরা এটা দিয়ে সহজে কিন্তু একটা সমীকরণ গঠন করতে পারি। কিভাবে আমরা এখানে দেখি নিই, QD মাইনাস Q1 অর্থাৎ প্রাথমিক চাহিদা 6 একক, আমরা এখানে 6 রাখবো, এখানে 6 লিখব, পরিবর্তিত চাহিদা কিন্তু 4, এখানে আমরা 4 লিখব। P মাইনাস P1 বলতে প্রাথমিক দাম 1 টাকা, আমরা এখানে 1 লিখব। প্রাথমিক দাম 1 টাকা 1 লিখলাম, পরিবর্তিত দাম 2 টাকা 2 লিখলাম। এটা আমরা সমাধান করি। QD মাইনাস 6/2 is equal to P minus 1 by minus 1. বজ্রের উপর এখানে মাইনাস QD মাইনাস প্লাস 6 is equal to 2P minus 2 বা minus QD is equal to 2P minus 6 বা minus
QD is equal to 2P minus R বা QD ওই পাশে নিয়ে গেলাম is equal to R minus 2K অর্থাৎ উভয় পক্ষকে মাইনাস 1 দ্বারা গুণ করব উভয় পক্ষকে মাইনাস 1 দ্বারা গুণ করে পাই। তাহলে দেখো স্কয়ার শিক্ষার্থীবৃন্দ এখানে মাইনাস কিউবি এর সঙ্গে মাইনাস 1 দ্বারা গুণ করলে কিন্তু মাইনাস মাইনাসে প্লাস হয়। এখানে মাইনাস দিয়ে যখন আমরা গুণ করব তাই মাইনাস 2b প্লাস r আমরা r টাকে আগে এনেছি মাইনাস 2b পরে নিয়ে গেছি। তাহলে সহজে আমরা চাহিদা সূচি থেকে একটা চাহিদা সমীকরণ গঠন করলাম। এভাবে আমরা দেখলাম যে উদাহরণের সাহায্যে এবং সূচি থেকে কিভাবে সহজে একটা চাহিদা সমীকরণ গঠন করা যায়। আজকে এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকুন।